হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরো একবার আমার চ্যানেল ইংলিশ উইথ তরুদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। এর আগে পার্ট 1 এ আমরা সাধারণ রুলস গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা একটু এক্সেপশনাল রুলস গুলো দেখব। তো আমি আশা করব আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে রুলসটি আজকে আমরা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকে, অর্থাৎ সাধারণত দুটি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব। আমরা জেনেছিলাম ভার্বকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি হচ্ছে অবজেক্ট। তো অনেক সময় এরকম হতে পারে কিছু ভার্বস এর ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে। সেক্ষেত্রে আমরা বুঝবো ওই বাক্যে অবজেক্ট হচ্ছে দুটি। সেক্ষেত্রে আসলে আমরা যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিব এবং বাকি যে অবজেক্টটি থাকবে সেটিকে আমরা মূল ভার্বের পাশে বসিয়ে দিব। ফার্স্ট এক্সাম্পল, দে হ্যাভ গিফটেড মি আ গিটার। গিফট মানে আমরা জানি উপহার দেয়া। আমরা একটু অবজেক্ট বের করার চেষ্টা করে দেখি। কি উপহার দিয়েছিল? আ গিটার। সো এটি হচ্ছে অবজেক্ট। কাকে উপহার দিয়েছিল? আমাকে। সো মি এটি হচ্ছে অবজেক্ট। সেক্ষেত্রে আমরা যে কোনো একটি অবজেক্টকে শুরুতে ইউজ করব। তবে কিছু রাইটার বলে থাকে যে ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট বানানোই ভালো। আমরা মি থেকে আই ইউজ করেছি। দে হ্যাভ গিফটেড মি আ গিটার, সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট ছিল, তাই আমরা হ্যাভ বিন ইউজ করেছি হেল্পিং ভার্ব হিসেবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে গিফটেড ইউজ করেছি। বাকি যে অবজেক্ট ছিল আ গিটার সেটি বসিয়ে দিয়েছি। বাই দে থেকে দেম হয়ে গিয়েছে। থার্ড এক্সাম্পলটি দেখি আমরা। শি গেভ মি আ পেন। সে আমাকে একটা কলম দিয়েছিল। কি দিয়েছিল? আ পেন, একটা কলম। সো এটি অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে। সো মি এটিও এখানে অবজেক্ট। আমরা মি থেকে আই করে দিয়েছি। সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট ছিল। হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ বসিয়েছি। পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। বাকি যে অবজেক্টটি ছিল আ পেন সেটি বসিয়েছি। বাই শি থেকে হার বসিয়েছি। এরপর আমরা দেখব অবজেক্টের সাথে যদি প্রিপোজিশন যুক্ত কোনো অংশ থাকে, অর্থাৎ টু, ইন, উইথ, বিফোর ইত্যাদি যে কোনো প্রিপোজিশন যুক্ত যদি কোনো অংশ থাকে, তবে শুধু অব প্রিপোজিশন ছাড়া, তাহলে আমরা মনে রাখবো এই প্রিপোজিশন যুক্ত অংশের ভেতর থেকে আমরা কোনো অবজেক্ট নেব না। প্রিপোজিশন যুক্ত অংশটিকে বাদ দিয়ে ভার্বের পরে যে অংশটি থাকবে সেটিকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নেব। ফার্স্ট এক্সাম্পল, দে লার্ন ইংলিশ to pass the exam. They learn English to pass the exam. তারা ইংরেজি শেখে পরীক্ষা পাস করার জন্য। কি শেখে? ইংরেজি, ইংলিশ। সো ইংলিশটি হচ্ছে এখানে অবজেক্ট। ইংলিশের সাথে এখানে টু প্রিপোজিশন যুক্ত একটি অংশ রয়েছে, সেটিকে আমরা আলাদা করে রাখবো। ইংলিশ ইজ লার্ন। প্রিপোজিশন যুক্ত অংশটিকে আমরা এখানে বসিয়েছি টু পাস দ্য এক্সাম বাই দেম। আমরা চাইলে প্রিপোজিশন যুক্ত এই অংশটিকে শেষেও ইউজ করতে পারতাম। লাস্ট এক্সাম্পল, I took the money from the box. প্রিপোজিশন যুক্ত অংশ from the box। সো এখান থেকে আমরা কোনো অবজেক্ট ইউজ করব না। আমাদের অবজেক্ট হচ্ছে the money। শুরুতে বসিয়েছি। সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট ছিল, তাই হেল্পিং ভার্ব হিসেবে was ইউজ করেছি। take, took, taken পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে প্রিপোজিশন যুক্ত অংশটি বসিয়ে দিয়েছি from the box by me। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব অবজেক্টের সাথে যদি প্রেজেন্ট পার্টিসিপল কোনো ফ্রেজ থাকে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এরকম কোনো ফ্রেজ, সেক্ষেত্রে আমরা সেই ফ্রেজটিকে আলাদা করে রাখবো। বাকি যে অংশটি থাকবে সেটিকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নেব। ফার্স্ট এক্সাম্পল, আই স হিম রানিং ইন দ্য ফিল্ড। সো হিমের সাথে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, রানিং ইন দ্য ফিল্ড এই ফ্রেজটি ছিল। এই ফ্রেজটিকে আমরা আলাদা করে রেখে দেব। হিম থেকে হি ইউজ করেছি। এরপরে পাস্ট ইনডিফিনিট ছিল সেন্টেন্সটি, তাই আমরা ওয়াজ বসিয়েছি। পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে সিন ইউজ করেছি এবং এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি বসিয়ে দিয়েছি। সেকেন্ড এক্সাম্পল, দে স দ্য গার্ল ক্রাইং। দ্য গার্ল এর পাশে প্রেজেন্ট পার্টিসিপল ছিল ক্রাইং। এটিকে বাদ দিয়ে দ্য গার্লকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করেছি। ওয়াজ সিন বসিয়েছি। এরপরে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলটি বসিয়ে দিয়েছি ক্রাইং। সো আশা করি বিষয়টি বোঝা গিয়েছে। আমরা চলে এসেছি গ্রুপ ভার্বস এর রুলে। খুব সহজ করে বললে গ্রুপ ভার্বস হচ্ছে এমন কিছু ভার্বস যেগুলোর পাশে একটি বাড়তি প্রিপোজিশন লক্ষ্য করা যায় এবং এই বাড়তি প্রিপোজিশনটি ভার্বের সাথে যুক্ত হয়ে ভার্বটিকে অনেকটা ইডিওম্যাটিক এক্সপ্রেশনে পরিণত করে, অর্থাৎ ভার্বের মূল যে অর্থ সেটিকে চেঞ্জ করে দেয়। সহজে বোঝার জন্য খুবই কমন একটি গ্রুপ ভার্বের কথা বলি, যেমন রান ভার্বটি আমরা সকলেই চিনি। রানের অর্থ হচ্ছে দৌড়ানো, বাট রান ওভার, রানের পাশে যখন এই ওভার প্রিপোজিশনটি বসলো তখন কিন্তু অর্থটি অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ রান ওভার মানে হচ্ছে পিষে দেয়া বা থেতলে দেয়া। সো রান ওভার এখানে ছিল গ্রুপ ভার্ব। একইভাবে একটি গ্রুপ ভার্বের কথা আমরা বলতে পারি পুট, মানে হচ্ছে
হচ্ছে রাখা, বা পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা। আউট প্রিপোজিশনটি বসে পুটের অর্থকে কিন্তু অনেক বেশি পরিবর্তন করে দিয়েছে। সো এইসব এক্সপ্রেশনকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই, শুধু আমরা এতটুকু মনে রাখবো যে আমরা যখন প্যাসিভ করব সেক্ষেত্রে গ্রুপ ভার্বের পাশে যে প্রিপোজিশনটি থাকবে সেটিকে আমরা রেখে দিতে হবে, এটিকে কোনোভাবেও আলাদা করা চলবে না। যেমন প্রথম বাক্যে একটি গ্রুপ ভার্ব ছিল লাফ অ্যাট, কারণ শুধু লাফ মানে হচ্ছে হাসা, এখানে দোষের কিছু নেই, কিন্তু লাফের সাথে অ্যাট বসলে অর্থটা অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। লাফ অ্যাট মানে হচ্ছে শুধু হাসা না, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সো আমরা যখন প্যাসিভ করব তখন লাফের সাথে এই অ্যাট প্রিপোজিশনটিকে রেখে দিতে হবে। থার্ড এক্সাম্পল, আই হ্যাভ গন থ্রু দ্য নভেল। গো মানে যাওয়া, কিন্তু গো থ্রু এই কথাটির অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে পড়া, অর্থের মধ্যে কিন্তু অনেক তফাৎ। সো গো থ্রু এটিকে আমরা একটি গ্রুপ ভার্ব বলতে পারি। সেক্ষেত্রে প্যাসিভ করার সময় আমরা গো এর পাশে যে থ্রু প্রিপোজিশনটি ছিল সেটিকে আমরা রেখে দিব। কেন রেখে দিব সেটি আমার মনে হয় সবাই বুঝতেই পারছেন, কারণ এই থ্রুটাকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে মূল বাক্যের অর্থই পরিবর্তন হয়ে যাবে। সো আই হ্যাভ গন থ্রু দ্য নভেল হয়ে গিয়েছে দ্য নভেল হ্যাজ বিন গন থ্রু বাই মি। এরপরে ভয়েস চেঞ্জের খুবই ইম্পর্টেন্ট একটি রুল, সেটি হচ্ছে যদি কোনো মডাল অক্সিলারি এসে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, খুবই সিম্পল রুল, বাড়তি কিছুই নেই, অর্থাৎ সাধারণ রুল সবই ঠিক থাকবে, শুধু এখানে আমরা বাড়তি করে মনে রাখবো মডালের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাক্টিভ ভয়েসে যে মডেলটি থাকবে প্যাসিভেও সেই একই মডেলটি আমরা রেখে দেব, রেখে দিয়ে শুধু এর পাশে আমরা একটি বাড়তি বি ইউজ করব, দ্যাটস ইট। ফার্স্ট এক্সাম্পল, আই ক্যান ডু দ্য সাম। দ্য সামকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, এরপরে ক্যানটিকে আমরা রেখে দিয়েছি, তবে ক্যানের পাশে আমরা বি ইউজ করেছি, এরপরে ডু থেকে ডান বাই মি। আবারও বলছি, যে মডেলটি অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেই মডেলটি হুবহু আমরা প্যাসিভ ভয়েসে রেখে দিব, এর পাশে আমরা একটি বি ইউজ করব। এবারে যে রুলসটি আমরা দেখব সেখানে কোনো নর্মাল অক্সিলারি ভার্ব থাকবে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোই থাকবে, প্লাস এর পরে ইনফিনিটিভ থাকবে, অর্থাৎ টু প্লাস ভার্ব থাকবে। আমরা সহজ করে মনে রাখবো যে এই ক্ষেত্রে আমরা এগুলোকে মডেলের মতো করে ইউজ করব, অর্থাৎ সাধারণ সব রুলস ঠিক থাকবে, শুধু মডেলের রুলে যেমন আমরা মডেলটিকে অপরিবর্তিত রেখে এর পাশে একটি বি ইউজ করেছি, একইভাবে এই রুলেও সেই নর্মাল অক্সিলারি প্লাস ইনফিনিটিভটিকে রেখে দিয়ে আমরা এর পাশে শুধু একটি বি ইউজ করব, বাকি সব নিয়ম ঠিক থাকবে। তবে এক্ষেত্রে একটি বিষয় খুব করে মনে রাখবো, সেটি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে এম থাকলেও সেটি কিন্তু প্যাসিভে চেঞ্জ হয়ে ইজ বা আর হয়ে যেতে পারে, ওয়াজ থাকলে সেটি চেঞ্জ হয়ে ওয়্যার হয়ে যেতে পারে, বা ওয়্যার থাকলে চেঞ্জ হয়ে ওয়াজ হতে পারে, হ্যাভ থাকলে হ্যাজ হতে পারে, হ্যাজ থাকলে হ্যাভ হতে পারে। অর্থাৎ আমরা আগেই শিখেছিলাম যে এই ভার্বগুলো আসলে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো চুজ করব। সেকেন্ড এক্সাম্পলটি আমরা দেখি, উই হ্যাভ টু চেক দ্য লেটার। সেখানে হ্যাভ ছিল, পাশে ইনফিনিটিভ ছিল টু চেক। আমরা যেটা শিখলাম এটিকে আমরা মডেলের মতো করে ইউজ করব, তাহলে দ্য লেটারকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি, এরপরে কিন্তু হ্যাভ টু রেখে দিব, কিন্তু আমরা লক্ষ্য করছি সবাই হ্যাভ টু কিন্তু আর হ্যাভ টু থাকেনি, এটি হ্যাজ টু হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? কারণ অ্যাক্টিভের সাবজেক্ট ছিল উই, আর উই এর সাথে আমরা জানি যে হ্যাভ ইউজ করতে হয়, বাট আমরা যখন দ্য লেটারকে সাবজেক্টে পরিণত করেছি সেটি কিন্তু সিঙ্গুলার ছিল, সিঙ্গুলার হয়ে গেলে তার সাথে হ্যাজ ইউজ করতে হয়, এই কারণে আমাদের হ্যাভ টু টি হ্যাজ টু হয়ে গিয়েছে। তারপরে আমরা একটি বি বসিয়েছি, চেক থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম চেকড বসিয়েছি, বাই উই থেকে আস। এরপর আসি ইউজ টু বা গোয়িং টু থাকলে আমরা অনেকেই জানি এগুলোকে সেমি মডাল বলা হয়ে থাকে। মডাল কথাটি যেহেতু এসেই গেল, সো আমরা মনে রাখবো ইউজ টু বা গোয়িং টু আসলেও আমরা হচ্ছে মডালের মতো করে এগুলোকে সলভ করব, অর্থাৎ অ্যাক্টিভে যে ইউজ টু বা গোয়িং টু থাকবে সেটাকে আমরা প্যাসিভেও রেখে দিব, দিয়ে এর পাশে একটি বি ইউজ করব, বাকি সব রুলস ঠিক থাকবে। ফার্স্ট এক্সাম্পল, উই আর গোয়িং টু ওয়াচ দ্য মুভি। যখনই দেখলাম গোয়িং টু প্লাস ভার্ব রয়েছে তখনই মনে রাখতে হবে এই গোয়িং টু যে পার্টটি রয়েছে এটিকে আমরা অপরিবর্তিত রেখে দেব। সো উই আর গোয়িং টু ওয়াচ দ্য মুভি, দ্য মুভিকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, তবে আর গোয়িং টু কিন্তু ইজ গোয়িং টু হয়ে গিয়েছে। আমার মনে হয় কারণটি সবাই বুঝতে পারছেন, দ্য মুভি কিন্তু এখানে সিঙ্গুলার সাবজেক্ট, সো আমরা আর কিন্তু না বসিয়ে ইজ বসিয়েছি, ইজ গোয়িং টু, এরপরে বি বসিয়েছি, ওয়াচ থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড বসিয়েছি, বাই আস। জেরি ইউজ টু পে দ্য বিলস, দ্য বিলস ইউজ টু কে রেখে দিয়েছি, এর পাশে আমরা মডেলের মতো করে একটি বি বসিয়েছি, পে থেকে পেই বাই জেরি। এবারে আরেকটি ইম্পর্টেন্ট রুল, বোর্ড এক্সাম গুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলোতে কিন্তু এই রুলসটি থেকে খুবই প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টের রুলস। রিফ্লেক্সিভ অবজেক্ট নিয়ে অনেক কিছুই জানা রয়েছে, সেটি আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো। আপাতত আমরা এইভাবে মনে রাখি, পার্সোনাল প্রোনাউনের সেলফ যুক্ত যে রূপগুলো, সেলফ বা সেলফস যুক্ত যে রূপগুলো, সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলবো। মূলত রিফ্লেক্সিভ কামস ফ্রম রিফ্লেক্ট, আর রিফ্লেক্ট কথাটির অর্থ হচ্ছে প্রতিফলিত করা। সো পার্সোনাল প্রোনাউনের যে রূপগুলো তাদের নিজেদেরকেই প্রতিফলিত করে সেই রূপগুলোকে আমরা রিফ্লেক্সিভ
রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। আর রিফ্লেক্সিভ অবজেক্টের শেষে সাধারণত সেলফ বা সেলফ যুক্ত থাকে। সিঙ্গুলার হলে সেলফ থাকে, প্লুরাল হলে সেলফ থাকে। সো আমরা সহজ করে মনে রাখবো এই সেলফ বা সেলফ যুক্ত অবজেক্ট গুলোকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। সো রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে যেটি বাকি মনে রাখতে হবে সেটি হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো কখনো সাবজেক্ট হতে পারে না। তাই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে এরা পজিশন চেঞ্জ করবে না, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। বাকি যে রুলস হেল্পিং ভার্ব নিয়ে আসা প্লাস মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্ম বানিয়ে দেয়া প্লাস বাই নিয়ে আসা এই সবই ঠিক থাকবে। ফার্স্ট এক্সাম্পল, শি ফ্যানস হারসেলফ, সে নিজেকেই বাতাস করছে। যখনই হারসেলফ দেখেছি তখনই মাথায় নিয়ে আসতে হবে, এটি হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টের রুল। সো আমরা হারসেলফকে সাবজেক্ট বানিয়ে দিতে পারবো না। শিকে আমরা সাবজেক্ট হিসেবে রেখে দিয়েছি, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট ছিল তাই আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করেছি। মূল ভার্ব ফ্যান থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্যান বসিয়ে দিয়েছি, এরপরে বাই আর অবজেক্টটি কিন্তু অবজেক্টের জায়গাতেই আমরা রেখে দিয়েছি, বাই হারসেলফ। দ্য লেডি হার্ট হারসেলফ, দ্য লেডি ওয়াজ হার্ট বাই হারসেলফ। থার্ড এক্সাম্পল, দ্য ম্যান হ্যাজ কিলড হিমসেলফ, হিমসেলফ ছিল রিফ্লেক্সিভ অবজেক্ট, এটিকে আমরা সাবজেক্ট বানাইনি, দ্য ম্যানকে রেখে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট ছিল সেন্টেন্সটি তাই আমরা হ্যাজ বিন ইউজ করেছি, কিল ইউজ করেছি, এরপরে বাই নিয়ে এসে অবজেক্টটিকে রেখে দিয়েছি হিমসেলফ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে ভয়েসের আরো একটি পার্ট আমি বানাবো, সেটিতে বাকি যে রুলস গুলো রয়েছে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব এবং সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ এবং এক্সেপশনাল আরো কিছু রুলস দেখব। আজ এ পর্যন্তই। তবে প্রতি ভিডিওর মতো আজকের ভিডিও শেষেও থাকছে একটি এক্সারসাইজ, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। নাইনি দ্য ম্যানকে রেখে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট ছিল সেন্টেন্সটি তাই আমরা হ্যাজ বিন ইউজ করেছি, কিল ইউজ করেছি, এরপরে বাই নিয়ে এসে অবজেক্টটিকে রেখে দিয়েছি হিমসেলফ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে ভয়েসের আরো একটি পার্ট আমি বানাবো, সেটিতে বাকি যে রুলস গুলো রয়েছে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব এবং সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ এবং এক্সেপশনাল আরো কিছু রুলস দেখব। আজ এ পর্যন্তই। তবে প্রতি ভিডিওর মতো আজকের ভিডিও শেষেও থাকছে একটি এক্সারসাইজ, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও শেষেও থাকছে একটি এক্সারসাইজ, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন।